হ্যান্স। হ্যাঁ, আমাদের হারিয়ে যাওয়া হ্যান্সকে দেখতে পেলাম। ওর মাথায় তখনও নোংরা টুপিটা আছে। টুপির পিছনে চামড়ার ফিতে দিয়ে বাঁধা অস্ট্রিচের পালকটা থেকে ধোঁয়া উঠতে দেখলাম। অদ্ভুত ভঙ্গিতে ছুটে আসছে হ্যান্স। মাঝে মাঝে ঘাড় ফিরিয়ে চিৎকার করে কি যেন বলছে। আর ওর পেছনে পেছনে আসছে অন্তত 150 মাজিটু যোদ্ধা। মাজিটু যোদ্ধাদের উপস্থিতি নতুন মাত্রা যোগ করলো লড়াইয়ে। হুঙ্কার ছেড়ে ঝাঁপিয়ে পড়ল তারা কৃতদাস ব্যবসায়ীদের উপর। মাজিটুদের আক্রমণের প্রচণ্ডতায় পিছাতে হলো ফটকের কাছে হামলে পড়া লোকগুলোকে। আশেপাশে সরে যাবার কোনো উপায় নেই বলে ধাক্কা খেয়ে ওই দোজকের মতো দাউ দাউ আগুনের দিকেই যেতে হলো তাদের। এমনিতেই দাঁড়াতে পারছিল না কৃতদাস ব্যবসায়ীরা। তার উপর অবশিষ্ট মাজিটু যোদ্ধা নিয়ে এসে আক্রমণে যোগ দিল বুড়ো সেনাপতি কানা বাবেম্বা। দেখতে দেখতে গনগনে আগুনে উত্তপ্ত বাজারের মাঝখানে ঠুসে দেওয়া হলো শত্রুপক্ষকে। ক্ষিপ্ত মাজিটু যোদ্ধাদের তৈরি দেয়ালের ফাঁক গলে বেরিয়ে এসে আসতে পারল হাতে গোনা কয়েকজন কৃতদাস ব্যবসায়ী। অস্ত্র সমর্পণের পর বন্দি করা হলো তাদের। পিছিয়ে গিয়ে যারা বাজারের মাঝখানে আশ্রয় নিয়েছে তাদের দিকে এবার অসম সাহসে ধেয়ে গেল মাজিটু যোদ্ধারা। তীর ধনুকের তীরে বিদ্ধ হয়ে বল্লমের আঘাতে এফোর ওফোর হয়ে মল্ল কৃতদাস ব্যবসায়ীরা। দেখতে দেখতে শেষ হয়ে গেল লড়াই। প্রথমে আমার বিশ্বাস হলো না যে বেঁচে আছি। একটু পরে নিজেদের ক্ষয়ক্ষতির হিসেব করতে শুরু করলাম। আমরা 4জন জুলু শিকারী মারা গেছে, 2জন গুরুতর আহত, না 3জন। মাভবও মারাত্মকভাবে আহত হয়েছে। বাবেম্বা আর তার একজন ক্যাপ্টেন নিজেদের মাঝে ধরাধরি করে আমার কাছে নিয়ে এলো ওকে। খুব খারাপ অবস্থা মাভবর। দেখে শিউরে উঠলাম। 3টা গুলি খেয়েছে ও, সেই সঙ্গে অজস্র কাটাকুটি, ছেঁচে ছেঁচে যাওয়াও আছে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো মাভব, বড় বড় শ্বাস নিল, তারপর বলল, লড়াইটা খুব ভালো ছিল আমার বাবা। যত লড়াই আমি করেছি বলে মনে পড়ে তার একটাও এটার মতো ছিল না। অবশ্য এর চেয়ে বড় যুদ্ধ আমি লড়েছি, কিন্তু এটাই শেষ। আগেই জানতাম আমার বাবা, কিন্তু আপনাকে বলিনি। ডারবানে যখন সাপকে ডাকলাম, পালক পোড়ালাম, তখন সবার আগে আমার নিজের মরণের কথাই আগে বলেছিল আমার সাপ। আমাকে যে রাইফেলটা দিয়েছিলেন ওটা আবার নিয়ে নেবেন আপনি। আমার বাবা আগেই বলেছিলাম ওটা শুধু সামান্য সময়ের জন্যই আমার হবে। এবার আমি পাতালে চলে যাব পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হতে। যারা নানান যুদ্ধে আমার সঙ্গী ছিল তাদের সঙ্গে যোগ দিতে। দেখা হবে সেই সব মহিলার সঙ্গে যারা গর্ভে ধরেছিল আমার বাচ্চা। ওখানে গিয়ে ওদেরকে এই কাহিনী বলতে হবে আমার আমার বাবা, সবাই আমরা ওখানে আপনার জন্য অপেক্ষা করব। যতদিন না আপনিও লড়াইতে মারা যান ততদিনের জন্য বিদায়। বাবেম্বা কাঁধ থেকে হাত তুলো মাভব বাবেম্বার কাঁধ থেকে হাত তুলো মাভব বাবা ইন কোসি বলে সালাম জানালো আমাকে। তারপর বসে পড়ল মাটিতে। মাজিটোদের একজনকে পাঠালাম তাড়াতাড়ি বেরাদার জনকে নিয়ে আসতে। একটু পরে স্ত্রী কন্যা নিয়ে হাজির হলো ব্রাদার জন। মাভবকে পরীক্ষা করে দেখে বলল, কারো কিছু করবার নেই আর ওর জন্যে প্রার্থনা করা ছাড়া। আমার জন্যে প্রার্থনা করবেন না, বলল ধর্মে অবিশ্বাসী নাস্তিক মাভব। সবসময় নিজের আলোয় পথ চলেছি আমি। যে বীজ বুনেছি সেই বীজ থেকে বড় হওয়া গাছের ফল খেতে আমি তৈরি। গাছে যদি ফল না থাকে তাহলে গাছ নিংড়ে রসটুকু খেয়েই ঘুমিয়ে পড়ব। হাতের ইশারায় বেরাদার জনকে সরতে বলে স্টিফেনকে ডাকলো মাভব। ও ওয়াজেলা, এই যুদ্ধে ভালো লড়াই করেছেন আপনি। এভাবে যদি লড়তে থাকেন তাহলে আপনি যখন আপনার বন্ধু এই আমার সঙ্গে পাতালে যোগ দেবেন, তার অনেক পরেও ওই ফুলের মেয়ে আর তার বাচ্চারা আপনাকে নিয়ে গান গাইবে। যতদিন আমার ওখানে না আসেন ততদিনের জন্য বিদায়। আর আমার বর্ষাটা নিন।
পরিষ্কার করবেন না যেন কখনো। এই লাল রক্ত শুকিয়ে যাবে, সেটা দেখে আপনার মনে পড়বে জুলু জাদুকর যোদ্ধা মাভবর কথা। মনে পড়বে আমার সঙ্গে ফটকের যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন আপনি। হাতের ইশারায় স্টিফেনকে সরে যেতে বলল মাভব। বিড়বিড় করে কি যেন সব বলতে বলতে সরে গেল স্টিফেন। টের পেলাম কথা বলতে পারছে না ও, গলা বুঝে আসায়। মাভব আর স্টিফেন সত্যি খুব অন্তরঙ্গ ছিল। এবার হ্যান্সের দিকে তাকালো দুঃসাহসী জুলু যোদ্ধা। চোরের মতো এদিক ওদিক ঘুরছিল হ্যান্স, মনে হয় সুযোগ খুঁজছিল মাভবকে শেষবারের মতো বিদায় জানাবার। তাহলে লড়াই শেষ হয়েছে দেখে নিজের গর্ত থেকে বের হয়েছেও তুমি, দাগলা সাপ, ওকে বলল মাভব। আগুন তো নিভে গেছে, এবার ভাজা ব্যাং খাবে তুমি। খুবই দুঃখের কথা যে তোমার মতো চালাক লোক এত বড় কাপুরুষ। তুমি যদি সর্দার মাকুমাজানার পাশে থাকতে তাহলে রাইফেলে গুলি ভরে দিতে পারতে। মাকুমাজানা আরও অনেক হায়না খতম করতে পারতেন। ঠিক কথা, ঠিক কথা, সায় দিল রাগান্বিত জুলু শিকারীরা। স্টিফেন আর আমি বিরক্ত হয়ে তাকালাম হ্যান্সের দিকে। এমনকি নরম মনের মানুষ ব্রাদার জন তিরস্কারের দৃষ্টিতে দেখল হ্যান্সকে। এমনিতে অপমানিত ইহুদিদের মতো নিশ্চুপ থাকে হ্যান্স শত তিরস্কারেও, কিন্তু এবার আর নিজেকে সামলাতে পারল না ও মাথা থেকে টুপিটা মাটিতে ছুঁড়ে ফেলে লাফাতে শুরু করলো ওটার উপর। জুলু শিকারীদের দিকে থুতু ছুড়ল। মৃতপ্রায় মাভবকে অভিযুক্ত করে চেঁচিয়ে বলল, গাধার বাচ্চা, তুমি মিছেই দাবি করো অন্য মানুষ যা জানে তা জানে না সেটা তুমি জানো, কিন্তু এই আমি বলে দিচ্ছি তোমার আত্মা তোমার ঠোঁট দিয়ে মিথ্যে বলায়। তোমার মতো বড় আর শক্তিশালী নই বলে আমাকে তুমি কাপুরুষ বলো। হতে পারে তোমার মতো শিং ধরে কোনো ষাঁড়কে আমি থামিয়ে দিতে পারি না, কিন্তু আমার পেটে যতটুকু বুদ্ধি আছে ততটুকু বুদ্ধি তোমাদের সবার মাথাতেও নেই। এই অতি সাধারণ দাগলা সাপটা না থাকলে, এই কাপুরুষটা না থাকলে এখন কোথায় থাকতে তোমরা? আজ এই নিয়ে দুবার তোমাদের সবার জান বাঁচিয়েছি আমি। বাঁচাতে পারিনি শুধু বাসের যাজক বাবা, যাদের কপালে মৃত্যু লিখে রেখেছিলেন তাদের তাদের তিনি ডেকে নিয়েছেন নিজের কাছে। আজকের এই আগুনের চেয়েও গরম সেই জায়গায়। হ্যান্সের দিকে তাকিয়ে থাকলাম আমরা, বুঝতে চেষ্টা করলাম দুবার আমাদের জীবন রক্ষা করেছে বলে কি বোঝাতে চেষ্টা করছে ও। মাভব বলল, যা বলার তাড়াতাড়ি বলো দাগলা সাপ, তোমার গল্প শুনতে চাই আমি। গর্তের ভেতর থেকে কিভাবে আমাদের সাহায্য করেছো তুমি। পকেট হাতড়ে মেজের একটা বাক্স বের করলো হ্যান্স, ওটা খুলে দেখালো। মাত্র একটা কাঠি অবশিষ্ট আছে আর বাক্সে। এটা দিয়ে বাঁচিয়েছি তোমাদের, বলল হ্যান্স। কেউ তোমরা কি বোঝনি? হাসানের লোকজন সবাই ফাঁদে পা দিয়েছিল। তোমরা কেউ কি জানো না খড়িতে আগুন ধরে আর সেই আগুন ঠিকমতো বাতাস পেলে ধেয়ে যায় অনেক দূরে। ভেড়া যেমন মরার অপেক্ষায় থাকে, সেরকম করে তোমরা যখন সবাই টিলার উপরে মরার জন্যে বসে আছো, আমি তখন ঝোপের ভেতর দিয়ে নিজের কাজ করতে গেছি, কাউকে কিছু বলিনি, এমনকি বাসকেও না। বললে হয়তো কাজটা করতে আমাকে নিষেধ করে দিতেন উনি। বলতেন, না হ্যান্স, হয়তো কোনো কুটিরে বুড়ি কোনো অসুস্থ মহিলা রয়ে গেছে, আগুন দিও না কুটিরে। কে না জানে এসব ব্যাপারে। বাস আর বাসের মতো সাদা মানুষরা হদ্দ বোকা। আর সত্যি কয়েকজন বুড়ো বুড়ি ছিল, কারণ তাদের আমি ফটকের দিকে দৌড়ে পালাতে দেখেছি। যাই হোক, জানতাম সবুজ দেয়ালে আগুন ধরবে না, তাই ওটার পাশ দিয়ে চলে গেলাম উত্তর ফটকের কাছে। ওখানে মানুষ বিক্রি করা শয়তানগুলো একজনকে পাহারায় রেখেছিল। কুকুরটা আমাকে গুলি করে। এই দেখো, নোংরা হ্যাটে বুলেটের একটা ফুটো দেখালো হ্যান্স। কুকুরটা নতুন করে অস্ত্রে গুলি ভরার আগেই এই হ্যান্স তার পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। কোমরের বেল্ট থেকে কসাইদের ব্যবহৃত বিরাট ছুরিটা বের করে দেখালো ও। তারপর সহজ হয়ে গেল কাজ। আগুন বেশিরভাগ সময় তাড়াতাড়ি ধরে। ছোট একটা আগুন জালো মানুষের বাচ্চার মতো আপনা থেকেই বড় হয়ে উঠবে। ওটা খিদে বাড়তে থাকবে, ক্লান্ত হবে না কখনো, ছুটবে ঘোড়ার মতো দ্রুত। যেসব জায়গায়
তাড়াতাড়ি ধরবে সেরকম 6টা জায়গা বেছে আগুন দিলাম আমি। তারপর আমাদের কাঠি তারপর আমাদের কাঠি কম বলে একটা কাঠি রেখে দিলাম। ভালো মতো আগুন জ্বলে জ্বলে উঠে আমাকে গিলে নেবার আগে লুকিয়ে বের হয়ে এলাম ফটক দিয়ে। তাহলে বলো, আমি কি লাল আগুনের বীজ পুঁতিনি? বিস্মিত আমরা প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে থাকলাম বুড়ো হটেনটট হ্যান্সের দিকে। এমনকি মৃত্যু পথযাত্রী মাভবও মাথা তুলে অপলক দেখল ওকে। রাগ দূর হলো হ্যান্সের, বলে চলল ও। বাসের কাছে ফিরে আসতে চেষ্টা করতে গিয়ে দেখলাম আগুন আমাকে তাড়া করছে। বাধ্য হয়ে দেয়ালের পশ্চিমে উঁচু জমির দিকে সরে যেতে হলো। ওখান থেকে দেখলাম দক্ষিণের ফটকে কি ঘটছে। বুঝতে পারলাম সংখ্যায় কম বলে মানুষ বিক্রি করা লোকগুলোকে ঠেকাতে পারছো না তোমরা। তখন দৌড়ে গেলাম বাবেম্বা আর তার সেনাপতিদের কাছে। তাদের বললাম দেয়াল পাহারা দেবার কোনো দরকার পড়বে না, আর তারা যেন দেরি না করে দক্ষিণের ফটকে এসে সাহায্য করে তোমাদের। তাগাদা দিলাম, তাড়াতাড়ি না এলে মরবে তোমরা সবাই। আর তারপর মাজিটুদের মেরে ফেলবে শয়তান লোকগুলো। বাবেম্বা আমার কথা শুনে সৈনিকদের সবাইকে নিয়ে আসতে লোক পাঠালো। তারপর ঠিক সময় এসে হাজির হলাম আমরা সবাই। তো মাভব, ওই গর্তের আমি লুকিয়েছিলাম ফটকের যুদ্ধে। এখন আমি চাই এই গল্পই তুমি বাসের যাজক বাবাকে গিয়ে বলবে। জানি বাসের যাজক বাবা এ কথা জেনে খুশি হবেন যে খামোকা তিনি আমাকে জ্ঞানী করে তোলেননি, খামোকা শিক্ষা দেননি সবার ভালো মন্দের দিকে খেয়াল রাখতে, বিশেষ করে বাস অ্যালানের দিকে খুব করে খেয়াল দিতে। তারপরও বলবো, সত্যি আমি দুঃখিত যে এত ম্যাচের কাঠি নষ্ট করেছি। ক্যাম্প তো পুড়ে গেছে, এবার ম্যাচের কাঠি পাবো কোথায় আমার? কথা শেষে ম্যাচের বাক্সটার দিকে দুঃখিত চেহারায় তাকালো হ্যান্স। খাবি খাচ্ছে মাভব অনেক কষ্টে ধীরে ধীরে নিচু গলায় হ্যান্সকে বলল, জীবনে আর কখনো তোমাকে কেউ দাগালো সাপ বলবে না। হলদে রঙের ছোট মানুষ, তুমি সত্যি বিরাট মাপের মানুষ। তোমার মনটা সাদা। শোনো, তোমাকে আমি নতুন নাম দিচ্ছি। এই নামে বংশ পরম্পরায় সম্মানের সঙ্গে মনে রাখবে তোমাকে সবাই। এখন থেকে তোমার নাম আধারের আলো, আগুনের সর্দার। চোখ বুজে গেল মাভবর। আস্তে করে চিত হয়ে পড়ে গেল অকুতভয় জুলু যোদ্ধা। মারা গেল একটু পরেই। এরপর সত্যি বাকি জীবন মৃত্যুপ্রায় মাভবর দেয়া সম্মানসূচক নামে পরিচিত হলো হ্যান্স। স্থানীয় কেউ আর সাহস পায়নি কখনো ওকে অন্য কোনো নামে ডাকতে। স্থানীয়দের মধ্যে প্রচলিত হয়ে গেল হ্যান্সের সম্মানসূচক উপাধি। এদিকে তখন কমে এসেছে আগুনের গর্জন। আস্তে আস্তে নিভে যাচ্ছে বাজারের কুঠিরগুলোর শিখা। লড়াই শেষে বাজারের দিক থেকে ফিরতে শুরু করলো মাজিটু যোদ্ধারা, যদি অবশ্য ওটাকে লড়াই বলা যায়। মাজিটু যোদ্ধারা বয়ে আনলো মৃত শত্রুদের শত শত আগ্নেয়াস্ত্র। পলায়ন পর কৃতদাস ব্যবসায়ীদের বেশিরভাগই শেষ মুহূর্তে প্রাণ বাঁচাতে অস্ত্র ফেলে দিয়েছিল হাত থেকে। কিন্তু তাদের একদিকে ছিল ভয়ঙ্কর আগুনের দেয়াল, আরেকদিকে রাগে উন্মত্ত বর্ষাধারী মাজিটু যোদ্ধা। পালাবার কোনো কোনো উপায় আসলে ছিল না তাদের। কয়েকজন বন্দীকেও ধরে নিয়ে এলো মাজিটুরা। তাদের মধ্যে অর্ধেক পোড়া আলখেল্লা পরা পরিচিত একটা চেহারা দেখতে পেলাম। মুখে বসন্তের দাগলা হাসানকে চিনতে দেরি হলো না। তাকে বললাম, তোমার চিঠি পেয়েছিলাম আমি। তুমি বলেছিলে আগুনে পুড়িয়ে মারবে আমাদের, আর আজ সকালেও আহত রাখালের মুখে তোমার খবর পেয়েছি আমি। দুটো চিঠিরই জবাব দিয়েছি। জবাবগুলো তুমি যদি না পেয়ে থাকো তাহলে চারপাশে তাকাও। তোমার জন্য কি শাস্তি অপেক্ষা করে আছে সেটা বুঝতে দেরি হবে না। আমার কথা শুনে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে দয়া ভিক্ষা করতে শুরু করলো জানোয়ারটা। মিসেস এম্বার্সলিকে দেখে বুকে হেঁটে চলে গেল তার কাছে। তার সাদা আলখেল্লা আঁকড়ে ধরে কাতর অনুনয় করল যেন তিনি তার প্রাণ রক্ষার জন্যে অনুরোধ করেন।
মিসেস এম্বার্সলি বললেন, তোমাকে অসুস্থ অবস্থায় সেবা করে সুস্থ করে তুলেছিলাম আমি, আর আমাকে তুমি করেছিলে কৃতদাসী। কোনো কারণ ছাড়াই খুন করতে চেয়েছিলে আমার স্বামীকে। তোমার কারণে জীবনের সোনালি দিনগুলো অসহায় অবস্থায় অচেনা দেশে একাকী কাটাতে হয়েছে আমাকে। তারপরও বলবো, আমার সঙ্গে যা করেছো সেসবের জন্য তোমাকে ক্ষমা করলাম আমি। তবে আর কখনো যেন ঈশ্বর তোমার চেহারা না দেখান আমাকে। কথা শেষে হাসানের কাছ থেকে আলখেল্লা ছুটিয়ে মেয়েকে নিয়ে সরে চলে গেলেন মিসেস এম্বার্সলি। ব্রাদার জন বলল, তুমি আমার লোকদের খুন করেছ। তোমার কারণে 20টা বছর অসহ্য মানসিক কষ্টে কাটিয়েছি আমি। তারপরও আমি তোমাকে ক্ষমা করলাম। ঈশ্বর তোমাকে ক্ষমা করুন। স্ত্রী কন্যার পিছু নিল ব্রাদার জন। লড়াইয়ে সামান্য আহত হয়েছে রাজা বাউচি। এবার সে বলে উঠল, লাল চোর, খুশি হলাম সাদা মানুষরা তোমার অনুরোধ শুনে ক্ষমা করে দিয়েছেন বলে। আগে যা মনে করতাম তার চেয়েও অনেক মহৎ তারা, কিন্তু মানুষ হত্যাকারী, বাচ্চা পাচারকারী। এখানে আমি বিচারক, সাদা মানুষরা নন। কি করেছো এবার তা ভালো করে দেখে নাও। মৃত জুলু আর মাজিটু যোদ্ধাদের দেখালো রাজা বাউসি। তারপর জ্বলন্ত শহরটা দেখালো আঙুল তুলে। এসব দেখে মনে মনে করো কি করতে যাচ্ছিলে তুমি আমাদের, অথচ আমরা কখনো কোনো ক্ষতি করিনি তোমার। দেখো 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 মানুষ নামের হায়না। এরপর কি ঘটবে আজ করে সরে গেলাম আমিও। পরে আর কখনো জিজ্ঞেস করিনি বন্দি হাসান বা হাসানের লোকদের ভাগ্যে কি ঘটেছিল। পরে হান্স বা স্থানীয়রা যখনই এ ব্যাপারে আমাকে জানাতে চেষ্টা করেছে, জিভ সামলে রাখতে বলেছি তাদের। 21 পরিশিষ্ট। আর বিশেষ কিছু লিখবার নেই আমার। মনে হয় এমনিতেই বিরাট আকার ধারণ করেছে এই অভিযানের বর্ণনা। শুধু বলবো, ফটকের যুদ্ধের পর রাতচার ছিল খুব বিষণ্ণতায় মোড়া। আমার সাহসী বিশ্বস্ত বন্ধু মাভবর মৃত্যু, কাপুরুষ অথচ বিশ্বস্ত স্বামীর জীবন নাবসান, আমার সাহসী জুলু শিকারীদের মৃত্যু খুব চাপ ফেলল মনে। প্রকৃতিও যেন কাঁদল মানুষের দুঃখে। সারা রাত ঝরল বৃষ্টি। মাথা গোজার কোনো আশ্রয় না থাকায় ভিজতে হলো আমাদের সবাইকে। সেই বৃষ্টিতে কমে গেল আগুনের তেজ। ভেজা শহরের আগুন হার মানতে শুরু করলো আকাশের কান্নার কাছে। পরদিন সকালে সরে গেল মেঘ। পরিষ্কার আকাশে দেখা দিল নতুন দিনের তেজি সূর্য। কাপড় চোপড় শুকিয়ে আসবার পর কে যেন বলল, ইচ্ছে করলে আগুনে পোড়া বোঝা শহরটা ঘুরে দেখে আসতে পারি আমরা। আহতদের চিকিৎসায় ব্যস্ত বলে যেতে রাজি হলো না ব্রাদার জন। কিছু পর বলে না, কিছু পাবো বলে নয়। সেফ কৌতূহলবশত রাজা বাউসি, বাবেম্বা আর দলে দলে মাজিটুর সঙ্গে দক্ষিণ ফটকের জঞ্জাল ডিঙিয়ে বাজারের দিকে চললাম। চারপাশে পড়ে থাকতে দেখলাম অসংখ্য লাশ। কিছুক্ষণ পর পৌঁছালাম স্তূপ হয়ে পড়ে থাকা ছাইয়ের গাদার কাছে। কালকেও এখানেই ছিল আমাদের কুটিরগুলো। তখনও ছাই থেকে অল্প অল্প ধোঁয়া উঠছে দেখলাম। কত রকমের দরকারি জিনিসপত্র ওই ছাইয়ের গাদার তলায় পুড়ে নষ্ট হয়েছে ভেবে মনটা দমে গেল আমার। বুঝতে পারলাম ফিরবার সময় অনেক কষ্ট আছে কপালে। করবার কিছু নেই দেখে সরে এলাম ওখান থেকে। কিছুক্ষণ পর পৌঁছালাম রাজকীয় কুটিরের সামনে, উত্তর ফটকের কাছে। এখানে হ্যান্সকে শোক করে বেড়াতে দেখলাম। কি যেন খুঁজছে ও, আর সবাই আরেক দিকে চলে গেলেও রয়ে গেলাম হ্যান্স কি খুঁজছে দেখবার জন্যে। হঠাৎ আমার বাহুতে হাত রাখলো ও বলল, বাস শুনুন, ভূতের গলার আওয়াজ পাচ্ছি আমি। মনে হয় স্যামির ভূত আমাদের বলছে যেন আমরা ওকে কবর দিই। কি যে বলো। উড়িয়ে দিলাম ওর কথা, তবে কান পাততে ভুল করলাম না। মনে হলো আমিও যেন গলার আওয়াজটা শুনতে পাচ্ছি, তবে আওয়াজটা কোত্থেকে আসছে তা বুঝতে পারলাম না।
তবে স্পষ্ট শুনতে পেলাম ভুতুরে গলায় কে তার স্বরে কি তার স্বরে কে তার স্বরে বারবার বলছে, মিস্টার কোয়াটারমেইন, আমি অনুরোধ করছি, দয়া করে আমাকে এই চুল্লির ভেতর থেকে বের করুন। ক্ষণিকের জন্য মনে হলো পাগল হয়ে গিয়েছি বলে এরকমভাবে উল্টা পাল্টা শুনছি কানে। তবুও ডেকে লোকজন জড়ো করলাম, সবাইকে শুনতে বললাম ভুতুরে কণ্ঠস্বরের কথাগুলো। মাটির সুড়ঙ্গ দিয়ে পালানো সুচোর সারা পেলে টেব্রিয়ার যেরকম লাফ দিয়ে ওঠে ঠিক সেভাবে হঠাৎ লাফিয়ে উঠল হ্যান্স। দেরি না করে দুহাতে সরাতে শুরু করলো ছাইয়ের গাদা। কান পেতে থাকলাম আমরা। একটু পরে মাটির নিচের গলাটা অনেক পরিষ্কারভাবে শুনতে পেলাম। স্বামী বাস, বলল হ্যান্স, ভুট্টা রাখার গর্তে আছে ও। এবার আমার মনে পড়ল রাজকীয় কুটিরগুলোর সামনে সত্যি ভুট্টা রাখবার জন্য বড় বড় কয়েকটা গর্ত দেখেছিলাম। ঝান্টুরা ওরকম গর্ত করেই বাড়তি ভুট্টা মাঝিটোরা ওরকম গর্ত করে বাড়তি ভুট্টা গুদাম করে দরকারের সময় ওখান থেকে খায়। দেরি না করে ছাই সরিয়ে গর্তের ছিদ্রওয়ালা পাথরের ঢাকনি সরিয়ে ফেলা হলো। স্বামীর কপাল ভালো যে ঢাকনিতে ফুটোগুলো ছিল, আর পাথরটাও ঠিকভাবে খাপে খাপে বসেনি গর্তে, নইলে শ্বাস আটকে মরতে হতো ওকে। পাথর সরাতেই বেরিয়ে এলো বোতল আকৃতির 10 ফুট গভীর একটা গহ্বর, আর সেই গহ্বর থেকে মাথা বের করলো স্যামি। ওর হাঁ করা খাবি খাওয়া মুখটা দেখে মনে হলো পানি থেকে তোলা বড়সড় একটা মাছ। ও টেনে তুললাম ওকে আমরা। তাপে ওর চামড়া প্রায় সেদ্ধ হয়ে গেছে বলে ব্যথায় চিৎকার করলো স্বামী। একজন মাঝিটু ঝর্ণা থেকে পানি এনে দিল ওকে। একটু ধাতস্থ হতে দিয়ে স্বামীকে জিজ্ঞেস করলাম ওই গর্তের ভেতরে কি করছিল ও। জানলাম ও মারা গেছে ভেবে চোখের পানি নষ্ট করেছি চোখের পানি নষ্ট করেছি আমরা। স্যামি বলল, ওহ মিস্টার কোয়াটারমেইন, আমি মাত্রা অতিরিক্ত বাধ্য অনুগত কর্মচারী হবার মাসুল গুনেছি। ওই শয়তান কৃতদাস ব্যবসায়ীদের হাতে আপনার সমস্ত মূল্যবান জিনিস পড়বে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। ওই শয়তান কৃতদাস ব্যবসায়ীদের হাতে আপনার সমস্ত মূল্যবান জিনিস পড়বে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। কাজেই সব নিয়ে এসে এই গর্তে ভরেছি। আর তারপরই আওয়াজ যে মনে হলো কে যেন আসছে। তখন আমি নিজেও গর্তে নেমে পাথরের ঢাকনাটা মাথার উপর টেনে দিলাম। কিন্তু মিস্টার কোয়াটারমেইন, একটু পরেই শত্রুর দল সবাইকে পুড়িয়ে মারতে আগুন ধরিয়ে দিল শহরে। চারপাশে দাউ দাউ করে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। মাথার উপর সেই আগুনের শোষ গর্জন শুনতে পেলাম। তারপর ছাই পড়ে বন্ধ হয়ে গেল বের হবার পথ। পাথরটা আর কিছুতেই উঁচু করতে পারলাম না। এটা এত গরম হয়ে গেল যে ধরতেই পারলাম না। তারপর থেকে সারা রাত অসহ্য তাপের মধ্যে বসেছিলাম। খুব ভয় করছিল মিস্টার কোয়াটারমেইন। সঙ্গে নিয়ে আসা 2 পাতিল বারুদ বিস্ফোরিত হবে ভেবে ভয়ে দরদর করে ঘামছিলাম। তারপর যখন বাঁচার আশা ছেড়ে দিলাম, যখন আমি কাছিমের মতো সেদ্ধ হতে মানসিক প্রস্তুতি নিতে শুরু করলাম, তখনই শুনতে পেলাম আপনার সুমধুর গলার আওয়াজ। মিস্টার কোয়াটারমেইন, যদি আপনার কাছে দেবার মতো কোনো মলম থাকে তাহলে কৃতজ্ঞ বোধ করব। সারা শরীর প্রায় অগ্নিদগ্ধ হয়ে গেছে আমার। দেখলে স্বামী, কাপুরুষের কপালে কি ঘটে, ওকে বললাম। যদি টিলার উপরে আমাদের সঙ্গে থাকতে তাহলে এরকমভাবে ভাজা ভাজা হতো না তোমাকে। হ্যান্সের মতো তীক্ষ্ণ কানওয়ালা কেউ যদি না থাকতো তাহলে ওখানে ওই গর্তে না খেতে পেয়ে ধীরে ধীরে মরতে হতো তোমাকে। কথাটা মিথ্যে নয় মিস্টার কোয়াটারমেইন, বলল স্যামি, কিন্তু ওই টিলার উপরে হয়তো গুলি খেয়ে মরতে হতো আমাকে। সেটা তো গায়ে ফোসকা পড়ার চেয়ে অনেক খারাপ। তাছাড়া আপনি আপনার সমস্ত জিনিসপত্রের দায়িত্ব দিয়েছিলেন আমাকে। ব্যক্তিগত আরামায়েশের চিন্তা না করে সেসব রক্ষা করতে
দীর্ঘ প্রতিজ্ঞ ছিলাম আমি। আর শেষ কথা হচ্ছে, পুরে রোস্ট হবার আগেই আপনাকে এখানে ডেকে এনেছে আমার দেখভালের দায়িত্বে থাকা দেবদূত মিস্টার কোয়াটারমেইন। সব ভালো যার শেষ ভালো। অবশেষে আমি বুঝতে পেরেছি, অনেক রক্তাক্ত লড়াই লড়ে ফেলেছি আমি, এবং এটা বুঝতে পেরে প্রতিজ্ঞাও করে ফেলেছি, একবার যদি সভ্য জগতে ফিরতে পারি তাহলে কোনো হোটেলের নিরাপদ রান্নাঘরে খাবার তৈরিতে নিয়োজিত করব নিজেকে। অবশ্য সেটা আমাকে করতে হবে যদি কোনো স্কুলে ইংরেজি শিক্ষক পদে চাকরি না পাই। শুধু সেক্ষেত্রে। কথাটা ঠিক স্যামি, সব ভালো যার শেষ ভালো বলতেই হলো আমাকে। রসদপত্র বাঁচিয়েছ বলে অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবার মিস্টার স্টিফেনের সঙ্গে ব্রাদার জনের কাছে চিকিৎসা নিতে যাও। এদিকে আমরা গর্ত থেকে মালপত্রগুলো বের করে ফেলি। এর 3 দিন পর রাজা বাউসির কাছ থেকে বিদায় নিলাম আমরা। আমাদের বিদায় দিতে গিয়ে প্রায় কেঁদেই ফেলল রাজা বাউসি, কাঁদল সাধারণ মাজিটুরাও। এরই মধ্যে শহরটা নতুন করে গড়ে তুলবার কাজে ব্যস্ত হয়ে পড়েছে তারা। দক্ষিণ ফটকের যুদ্ধে নিহত মাভব আর জুলু শিকারীদের ফটকের উল্টো দিকের টিলার উপরে কবর দিলাম আমরা। বংশ পরম্পরায় স্মরণ রাখবার জন্যে প্রতিটা কবরের উপর তৈরি করা হলো মাটির উঁচু ঢিবি। মাভব আর জুলু শিকারীদের কবর ঘিরে থাকলো মাজিটু যোদ্ধাদের কবর। বিদায়ের সময় আমরা যখন কবরগুলোর পাশ দিয়ে এগোলাম, জীবিত জুলু শিকারীরা থেমে দাঁড়িয়ে সালাম জানালো কবরের বাসিন্দা কজনকে। জোরে জোরে গান গাইল মৃতদের সম্মানে। মাথা থেকে হ্যাট খুলে সালাম জানালাম আমরাও, তবে নীরবে। মাভবর সাপ সত্যি ভুল বলেনি। মাভব বলেছিল ওর দলের 6 জন মারা যাবে এই অভিযানে। ওই কজনই মারা গেছে। আলোচনা করে স্থির হলো সাগরের দিকে গিয়ে জাহাজের আশা না করে পায়ে হেঁটে নাটালে যাব আমরা। তার একটা কারণ, কৃতদাস ব্যবসায়ীরা যারা এখনও ওই ব্যবসায় জড়িত, তারা যদি জানে মাজিটো দেশে কি ঘটেছে তাদের স্বজাতির ভাগ্যে, তাহলে সাগর তীরের কাছে আক্রমণ করে বসতে পারে আমাদের উপর। দ্বিতীয় কারণ, কিলওয়া যেরকম অব্যবহৃত বন্দর, তাতে ওখানে 1 বছরের বেশিও জাহাজের জন্য অপেক্ষা করতে হতে পারে আমাদের। তাছাড়া ব্রাদার জন নাটালে যাবার স্থলপথটা ভালো চেনে। পথে যেসব উপজাতির সঙ্গে দেখা হবে তাদের সঙ্গে তার সম্পর্ক ভালো। মাজিটুদের দেশের সীমানা পর্যন্ত আমাদের সঙ্গে যাবার জন্যে বেশ কয়েকজন পাহারাদার দিয়ে দিল রাজা বাউসি। মালপত্র বহনের কুলিরও অভাব হলো না। স্যামিকে ধন্যবাদ, ভুট্টো রাখবার গর্তে ও রসদপত্র ভরে রাখায় পথে যেতে যেতে উপজাতিগুলোর সঙ্গে ব্যবসা করতে পারবো। তাদের কাছ থেকে দরকারি জিনিস সংগ্রহ করতে অসুবিধা হবে না কোনো। সব দিক বিবেচনায় স্থলপথে ভ্রমণই ভালো হবে বলে মনে করলাম আমরা। পরে বোঝা গেল ঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। নাটাল পৌঁছতে যদিও 4 মাসের বেশি লেগে গেল, তবে পথে কোনো বিপর্যয় হলো না। একবার শুধু সামান্য জ্বরে ভুগলাম মিস হোপ আর আমি। চলার পথে শিকারও মিলল ভালো। দুঃখ শুধু একটাই, কৃতদাস ব্যবসায়ীদের সঙ্গে প্রথম লড়াইয়ে হাতির যে দাঁতগুলো পেয়েছিলাম সেখানে আর যেতেও পারলাম না, ওগুলো উদ্ধারও করতে পারলাম না। আগেই বলেছি, 4 প্রেমিক প্রেমিকা আমাকে প্রায় একঘরে করে দিয়েছিল। গোটা যাত্রায় সেই একঘরে অবস্থার কোনো ব্যত্যয় ঘটল না। সঙ্গী নেই আমার তা নয়, চমৎকার মানুষ হ্যান্স, কিন্তু কত আর ওর সঙ্গ ভালো লাগবে। রাতের পর রাত হ্যান্সের সঙ্গ পেয়ে বিরক্ত হয়ে উঠলাম আমি। এমনকি ওকে সর্বক্ষণ তাড়া করে বেড়ানো আমার যাজক বাবার কথাও আর শুনতে ভালো লাগলো না। মনে হতে লাগলো একই কথা বারবার বলেই যাচ্ছে হ্যান্স। তারপর আশেপাশে গন্তব্যে পৌঁছে গেলাম। একদল ব্যবসায়ের সঙ্গে খাতির হয়ে গেল আমার নাটালে। স্ত্রী কন্যাকে নিয়ে
ডারবানের দিকে রওনা হলো ব্রাদার জন। নতুন কেনা একটা ঘোড়ায় চেপে তাদের সঙ্গে গেল স্টিফেন। হ্যান্সকে নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আমিও চললাম ডারবানের উদ্দেশ্যে। সে সময়ের ছোট্ট ডারবান শহরে পৌঁছে দেখলাম বড় একটা চমক অপেক্ষা করছে আমাদের জন্যে। ছেলের চিন্তায় অস্থির হয়ে ডারবানে এসে হাজির হয়ে গেছেন স্যার আলেকজান্ডার সমার্স। জুলল্যান্ড থেকে ব্যবসায়ীদের ওয়াগনের কাফেলা আসছে শুনেছেন, অধীর হয়ে অপেক্ষা করছেন আমাদের কোনো খবর পাবার আশায়। পিতা পুত্রের সাক্ষাৎটা আন্তরিক কিন্তু অদ্ভুত হলো। হ্যালো বাবা, দেখো। দেখা হতেই বলল স্টিফেন। কে ভাবতে পেরেছিল এখানে তোমাকে দেখব? হ্যালো স্টিফেন, বললেন স্যার আলেকজান্ডার। কে ভাবতে পেরেছিল তোমাকে জীবিত দেখব, তাও আবার দেখতে এত ভালো লাগবে। যাও, যা তোমার প্রাপ্য তার চেয়ে কপাল ভালো তোমার, তরুণ গাধা। আশা করি এরকম নির্বুদ্ধিতা আর কখনো করবে না তুমি। কথা শেষ করে জড়িয়ে ধরলেন তিনি ছেলেকে। ছেলের কপালে চুমো খেলেন। এরকম কিছু আর করার ইচ্ছে নেই আমার বাবা, বলল স্টিফেন। অ্যালানকে ধন্যবাদ যে নিরাপদে ফিরতে পেরেছি। ওহো, এসো, যে মেয়েটিকে বিয়ে করব তার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই, ওর বাবা মার সঙ্গেও। পাঠক, বাকিটা কল্পনা করে নিন। ডারবানে এমন একজন লোকও থাকলো না যাকে স্যার আলেকজান্ডার ছেলের বিয়ের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দাওয়াত দিলেন না। বিয়ের কয়েকদিন পরে মিস্টার মিসেস এম্বার্সলি আর স্যার আলেকজান্ডারের সঙ্গে ইংল্যান্ডগামী জাহাজে উঠল সস্ত্রীক স্টিফেন। হ্যান্স আর আমি বন্দরে গিয়ে তাদের সবাইকে বিদায় জানালাম। বিদায়টা হলো বেশ বিষাদময়। স্টিফেন কথা রাখলো হ্যান্সকে 500 পাউন্ড দিয়ে। সেই টাকায় ছোটোখাটো একজন সর্দার বনে গেল হ্যান্স। বাকি জীবন আর অভাবে থাকতে হয়নি ওকে। আর ছোট একটা হোটেল দিল স্যামি। দিনের বেশিরভাগ সময় খদ্দরদের শোনাতে থাকলো কিভাবে অসভ্য মাজিটুদের দেশে দুঃসাহসী এক যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছিল ও। কিভাবে ইবলিশের উপাসক মানুষকে পঙ্গদের সঙ্গে ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে লড়েছে। বছর দুয়েক পরে একটা চিঠি এলো আমার নামে। ওটা থেকে একটা পরিশোধ হুবহু তুলে না দিয়ে পাচ্ছি না। আগে তোমাকে যেমন বলেছি, আমার শ্বশুর এখন নিরিবিলি একটা বাড়িতে থাকেন। ওখানে তার কোনো কাজ নেই বললেই চলে। শ্বশুর বিরক্ত হয়ে উঠছেন মনে হয়। দিনের বেশিরভাগটাই কাছের নিউ ফরেস্টে কাটান তিনি। বোধহয় কল্পনা করেন আফ্রিকায় আছেন। পবিত্র ফুলের মাথার সময় কাটে অন্যভাবে। এতকাল পায়ে চুমো দেয়া বোবা চাকরদের মনিব ছিলেন বলে ইংরেজ চাকরদের সঙ্গে পড়ে না তার। ছোট একটা হ্রদ আছে তাদের বাড়ির কাছে। সেই হ্রদের মাঝখানেও ছোট্ট একটা দ্বীপ আছে। ওখানে একটা ফুল গাছের ঝোপকে নল খাগড়ার বেড়া দিয়ে ঘিরে নিয়েছেন তিনি। ওই ফুলগুলো পবিত্র ফুলের মতো বছরের একই সময়ে ফোটে। আবহাওয়া ভালো থাকলে ওই বেড়ার ভেতরে গিয়ে বসে থাকেন শাশুড়ি। মনে হয় ফুলের পুজোর আনুষ্ঠানিকতা করেন ওখানে। একদিন নৌকা করে ওখানে গিয়েছিলাম। দেখেছি একটা সাদা আলখেল্লা পরে আছেন উনি। অদ্ভুত সুরে অচেনা ভাষায় গান গাইছেন বসে। ওই চিঠি পাবার পর অনেকগুলো বছর পার হয়ে গেছে। ইংল্যান্ডে এসে বসবাস করতে শুরু করেছি আমি। পুরো বয়সে মারা গেছেন স্যার আলেকজান্ডার। ব্রাদার জন মিসেস এম্বার্সলি। স্টিফেনকে ব্যারন উপাধি দেয়া হয়েছে। ও এখন সংসদের গুরুত্বপূর্ণ একজন সদস্য। অনেকগুলো মিষ্টি ছেলেমেয়ে হয়েছে ওর। এই তো সেদিন স্যার স্টিফেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ওখানে চমৎকার গ্রিন হাউসে বুড়ো থুরথুরে উডেন আমাকে পবিত্র ফুলের অপূর্ব 3টে গাছ দেখালো। তখনও ফুল ধরেনি কোনো গাছে। আমি মাঝে মাঝে ভাবি, কি ঘটবে ওই ফুল ফুটলে? মন বলে ওই ফুলের আরাধনা করতে আবারও হাজির হবে জঙ্গলের গরিলা দেবতা, প্রাচীন মোটাম্ব, সেই সঙ্গে পবিত্র ফুলের মাতা। যদি তারা সত্যি ফিরে আসে এই জগতে, তাহলে যারা ওই ফুলের গাছ চুরি করে এনেছে তাদের ভাগ্যে কি ঘটবে, কি ঘটে শীঘ্রই জানতে পারবো আমি। কারণ অভিযানের বর্ণনা শেষ করতেই উত্তেজিত স্টিফেনের কাছ থেকে খবর পেয়েছি শেষ পর্যন্ত গাছ 3টাতে ফুল ধরতে যাচ্ছে। অ্যালান কোয়াটারমেইন। সমাপ্ত।